ক্রিকেটাররা বিভিন্ন জায়গায় যায়, তারা ফেলিওর হয়ে আসে, তাদের তো টাকা ফেরত চাই না, এই চটটা বিসিবি প্রেসিডেন্টের গালে উপরে, এটা থেকে ফিল করতে হবে। আমরা ট্যাগিং করে একজন মানুষকে ছোট করি এবং নিজে হিরো হওয়ার চেষ্টা করি, তিনি এটার বাইরে না। পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই তো, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কিন্তু তার মানে এই না যে আপনি যা করবেন আমি আমার ভাই ডিগনিটি স্যাক্রিফাইস এটা তো করতে আসি নাই। মুস্তাফিজকে তারা বাদ দিয়েছে, কেন দিয়েছে? কারণ ভারতের 2-3 জন ধর্মগুরু তারা একদম প্রকাশ্যে বলেছে, আমি একদম স্পেসিফিক্যালি বলে দিই, শিবসেনা বলেছে বাংলাদেশের দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য ডিমান্ড অফ দ্য ক্রিকেটার। আপনারা যদি আমার ব্যাপারে কোনো কমেন্ট না করেন, আমি যদি হাওয়ার থেকে এসে আপনাদেরকে ইনসাল্ট করি, ডেফিনেটলি এটা একটা ভয়ঙ্কর অফেন্স। সব ক্ষেত্রেই দেখবেন রাজনীতিবিদদের কিন্তু একটা অপরিসীম ভূমিকা রয়েছে, রাইট? রাজনীতিবিদদের ডাকেই কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু একত্রিত হয়েছি, যারা একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিবে এবং তার আন্ডারে যারা থাকবে তারা সেই জিনিসটা মেনে চলবে। আমি মনে করি এটা অবশ্যই আমাদের সকল কিছুর জন্য অবশ্যই একটি পজিটিভ দিক। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি, যে আপনি মুস্তাফিজের ডিগনিটি ইজ ইকুয়াল টু বাংলাদেশের ডিগনিটি, রাইট? মুস্তাফিজকে অপমান করা হয়েছে, মুস্তাফিজকে যে অপমান করা হয়েছে, মুস্তাফিজকে কি কোনো খারাপ কথা বলা হয়েছে? মুস্তাফিজকে অপমান করা হয়েছে প্রকাশ্যে কি বলা হয়েছে যে মুস্তাফিজ এখানে টাকার জন্য আসছে, আমরা টাকা দিব না? মুস্তাফিজকে অপমান করা হয়েছে এখানটা কি বলা হয়েছে যে মুস্তাফিজ কেন ভারত থেকে টাকা ইনকাম করে বাংলাদেশে নিয়ে যাবে? বলা হয় নাই, কোনো প্রকাশ্যে কোনো কিছু বলা হয়নি, বাট অপমান করা হয়েছে, এটা আমরা বুঝি। কিন্তু মুস্তাফিজকে অপমান যখন করলো বাইরের কেউ, আপনি অ্যাক্টিভ হয়ে গেলেন, আর বাংলাদেশের সকল ক্রিকেটারদেরকে, প্রত্যেকে এক একটা মুস্তাফিজ, আমার দেশের একজন ক্রিকেট বোর্ডের নির্বাচিত ডাইরেক্টর, যদিও ইলেকশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, রাতের আধারে কিভাবে হয়েছে সেটা আমরা জানি, তিনি যখন সকল ক্রিকেটারদের অপমান করলেন, তখন ওই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রপারলি রেসপন্স করতে পারে না। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার একজন মুস্তাফিজকে যখন অপমান করা হলো, তখন আমরা একাট্টা হয়ে গেলাম। অথচ বাংলাদেশের বাকি শত শত মুস্তাফিজ, সকল ক্রিকেটারই তো মুস্তাফিজ, এখানে তো মুস্তাফিজ বলতেই বাংলাদেশ, তাদেরকে ক্রিকেট বোর্ডের চেয়ারে বসে থাকা, যেই ক্রিকেট বোর্ডের নাম, অর্থ, যশ সবকিছু ক্রিকেটারদের কারণেই হয়েছে। এবং মিস্টার নাজমুল কিন্তু ভলিবল ফেডারেশন ইলেকশন করতে যাননি, ক্রিকেটে গেছেন, কারণ তিনি জানেন মধুটা ওখানটায় রয়েছে, এক্সপোজার ওখানটায় রয়েছে। ফাউল কথা কিন্তু বাংলাদেশের পিছিয়ে পড়া অন্য কোন স্পোর্টস নিয়ে তিনি বলেন নাই, ক্রিকেট নিয়ে বলেছেন, কারণ তিনি জানেন ক্যামেরাগুলো ক্রিকেট নিয়ে বললেই আসলে তার সুন্দর মুখমণ্ডলটাকে দেখাবে। সো এই তিনি যখন এতগুলো মুস্তাফিজকে অপমান করলেন, ঠিক তখন আমরা হচ্ছে এখানটায় ডিসিশন নিতে পারি না, তখন তাকে আমরা পদ থেকে বাধ্য করতে পারি না, তখন তার বিরুদ্ধে আমরা কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন প্রপারলি এখন পর্যন্ত নিতে পারি না। খুবই দুঃখজনক। মুস্তাফিজ শিশুতে যখন গোটা জাতি একটা এক হয়ে গেছে, সংহতি প্রকাশ করেছিল, সেই সময় এসে বোর্ডের একজন তামিম ইকবালকে ভারতের চল বললো, এবং এটা দিয়ে একটা বিভাজন তৈরি হয়, মানে পপুলিস্ট অপিনিয়ন দেওয়ার চেষ্টা করা। মানে আপনি যদি এখন, আমি যদি আপনাকে বলি কোনো একটা আপনার প্রসঙ্গ টেনে যে আপনি তো ভাই, আপনি কিন্তু ভারতের দালাল, আপনি যদি আমাকে বলেন রিয়াসাদ আপনি কিন্তু ভারতের হয়ে ব্রোকারি করেন, পাবলিক না এগুলো খায়। তো মিস্টার নাজমুল যতটুকু ভদ্র, তার থেকে বেশি চতুর, কোন জায়গায় কোন কথাটা কিভাবে বললে তিনি ওই ভাইবসটা পাবেন, আলোচনায় থাকতে পারবেন। একজন ডাইরেক্টর হয়েছেন মোটামুটি ধরেন 3 মাসের মতো হয়ে গেছে, বাংলাদেশের কোনো মিডিয়া ইনক্লুডিং ইয়োর্স, কোন মিডিয়া তার কোনো একটা সিঙ্গেল ইন্টারভিউ করে নাই। কেন করে নাই? আপনার মিডিয়া, আপনার ক্যামেরা পার্সন, আপনার রিপোর্টার, আপনার প্ল্যান কার পেছনে ছোটে? যিনি ভ্যালু অ্যাড করে কোন একটা জায়গায়, উনি কোন জায়গায় কোনো ভ্যালু অ্যাড করার মতো কেউ না করেন নাই, তার একটা সিঙ্গেল ইন্টারভিউ কোথাও নেই প্রপারলি। সো সেই ব্যক্তি আজকে বাংলাদেশের হট টপিকে পরিণত হয়েছেন কিভাবে? কারণ উনি ওই যে যেই টপিকটাকে ধরতে হয় সেই টপিকটা তিনি ধরেছেন, এবং সেই টপিকে তিনি ভারতের দালাল। এরপরে যদি এখন যদি মানে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো থাকতো, তখন বলতো পাকিস্তানের দালাল, অথবা বলতো ও রাজাকার। এই তো আমাদের যেভাবে আমরা ট্যাগিং করে একজন মানুষকে ছোট করি এবং নিজে হিরো হওয়ার চেষ্টা করি, তিনি এটার বাইরে না। আমিনুল ইসলাম বুলবুল তো সভাপতি আসলে তার দায়িত্বটা কিভাবে পালন করছেন? সভাপতি দায়িত্ব পালন করছেন। আজকে যখন প্রেস কনফারেন্সটা হয়েছে অফিসিয়ালি, সেই প্রেস কনফারেন্সে মোহাম্মদ মিঠুন, প্রেসিডেন্ট অফ দ্য কোঅপ, তিনি বলেছেন যে এত ঘটনা ঘটার পরেও তাদের এটুকু মানে কি বলবো, মানে দে আর নট দ্যাট মাচ ফরচুনেট যে আমিনুল ইসলাম বুলবুল একটা কল করে বলেছে ঘটনা কি ঘটেছে। আজকে যদি ক্রিকেটারদের গালে চর পড়ে, তার এই বক্তব্যের মাধ্যমে যে ক্রিকেটাররা কি করেছে বাংলাদেশের জন্য, যেটাই করেছে, যাই হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট যেখানেই যাক না কেন, এটা ক্রিকেটাররাই করেছে। বোর্ড ডাইরেক্টররা কি মাঠে গিয়ে খেলেছে? সাংবাদিকরা খেলেছে? দর্শকরা খেলেছে? ক্রিকেটাররাই খেলেছে। এই প্রশ্ন যখন করে যে ক্রিকেটাররা বিভিন্ন জায়গায় যায়, তারা ফেলিওর হয়ে আসে, তাদের তো টাকা ফেরত চাই না, এই চটটা বিসিবি প্রেসিডেন্টের গালে উপরে, এটা থেকে ফিল করতে হবে। এটা আমরা বলে বোঝাতে পারবো না যে ভাই ব্যথা করে। খেলোয়াড়দের বহনকারী বিমানকে তারা ইন্ডিয়াতে নামতে দিবে না। এখানে আমাদেরকে আগেই বুঝতে হবে যে এই ঘটনা কিন্তু এখন শুরু হয়নি। মোস্তাফিজকে বাদ দেওয়া এটা কিন্তু এখনকার ঘটনা। আমাদেরকে দেখতে হবে যে ইন্ডিয়ার যে বাংলাদেশে আসার যে শিডিউল ছিল সেটা কিন্তু তারা কিন্তু স্থগিত করছে, তারা আসবে না। তার মানে এটা দেখা যাচ্ছে তারা কিন্তু এটাকে প্রি প্ল্যান,
ভারত যেটা চাচ্ছিল, আমার যতটুকু যেটা মনে হয়েছে, দেখেন ভারতে আমি বলবো ইন্ডিয়া হেড ল্যাব বলে একটা প্রতিষ্ঠান আছে, এরা একটা জরিপ করেছে যে 2025 সালে ভারতে আপনার রেসিজমের যে ব্যাপারটা সেটা মানে মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। আমি প্রিন্ট মিডিয়া দেখি, বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়াগুলো দেখি, আর ভারতেরগুলোও দেখি, ওদের যে শব্দ চয়ন, ওদের যে ভাষাগত যে আক্রমণাত্মক, আমাদের কোনো মিডিয়া, আমি লিখে দিতে পারবো, কোনো না, মিডিয়া না, এই ধরনের কথা বলে না, একদমই একদমই না। না। ভারতকে নিয়ে কখনোই এরকম বাজে কথা আমরা বলে কিন্তু বলি না। দেখেন ওদের দেশে কিন্তু আপনার আপনার পেহলু খান, তারপর হচ্ছে আকলাককে একদম দিনে দুপুরে হচ্ছে গিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, রাইট? তো তখন কিন্তু বাংলাদেশের যে প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল তারা কিন্তু মানে কোনো প্রতিবাদ জানায়নি। আপনার মনে আছে ভাই, আমাদের এই যে বিসিবির যিনি সভাপতি ছিলেন আমাদের কামাল সাহেব, জি, মোস্তফা কামাল সাহেব, আইসিসির একটা ইভেন্টে ওনাকে পুরস্কার দেওয়ার কথা ছিল, একদমই, হ্যাঁ, মনে ছিল? সেখানে কিন্তু শ্রীনিবাসনের সাথে তার শ্রীনিবাসনের সাথে তাকে কিন্তু 2015 আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, যেটা মেলবোর্নের ফাইনাল, রাইট, তাকে কিন্তু পুরস্কার দিতে দেওয়া হয় নাই। তখন কি বাংলাদেশ হিউমিলেট হয় নাই? অবশ্যই হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের নত যেন মানে পররাষ্ট্রনীতির কারণে সেই সময়ে আমরা কিন্তু কিছু বলি নাই, আমরা কিন্তু কোনো স্টেপস নেই নাই। এইবারের দৃশ্যপটটা ভিন্ন। আমরা দেখেন, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। আপনি পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই তো, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কিন্তু তার মানে এই না যে আপনি যা করবেন আমি আমার ভাই ডিগনিটি স্যাক্রিফাইস এটা তো করতে আসি নাই। ঠিক আছে, এখন ভারতে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট আমরা যখন এটাকে কনসার্ন করেছি, তখন কিন্তু তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে এটা শুরু হয়েছে কিন্তু পেঁয়াজ রপ্তানির মাধ্যমে। পেঁয়াজ দিবে না আমাদের দেশে, তাদের দেশে পেঁয়াজ কিন্তু এখন রাস্তায় পচে পচে শেষ হয়ে যাচ্ছে। কারণ মোস্তাফিজকে তারা বাদ দিয়েছে। কেন দিয়েছে? কারণ ভারতের 2-3 জন ধর্মগুরু তারা একদম প্রকাশ্যে বলেছে, আমি একদম স্পেসিফিক্যালি বলেই দিই, শিবসেনা বলেছে বাংলাদেশের খেলোয়াড়দের বহনকারী বিমানকে তারা ইন্ডিয়াতে নামতে দিবে না। এর চেয়ে বড় থ্রেট আর কি হতে পারে? সমস্যা সমাধানের রাস্তা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু সেই রাস্তায় আসলে যাদের হাঁটতে হবে বা যাকে হাঁটতে হবে তিনি অনেকটা হুইল চেয়ারে বসে আছেন। তিনি বলছেন আমি এটা একদম স্ট্যাটিক সিচুয়েশনে আছি, আমি এখান থেকে চড়বো না। যেই ইস্যুটা নিয়ে এই মুহূর্তে আটকে আছে, ক্ষমা চাওয়া বলতে কিন্তু ক্ষমা চাওয়া না রিজওয়ান ভাই। আমি জাস্ট ক্রিকেট বোর্ড থেকেই মাত্র আসলাম, আপনাদের ট্রান্সপোর্ট আমাকে এখানে নিয়ে এসেছে, এবং ইন্টারেস্টিংলি ক্রিকেটাররা যেই ক্ষমা চাওয়ার কথা বলেছে সেটা হচ্ছে যেভাবে তাদেরকে নিন্দা করা হয়েছে ঠিক একইভাবে ক্ষমা চাইতে হবে। নিন্দা করা হয়েছে কি? নিশ্চয়ই মুশফিকুর রহিমকে ডেকে বা অন্য ক্রিকেটারদেরকে ডেকে কানে মুখে বলে নাই যে আসলে তোমরা খারাপ যখন খেলো তখন টাকাটা ফেরত দাও না কেন। এটা বলেছে প্রকাশ্যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রিমিসেসে বলেছে, দাঁড়িয়ে বলেছে, 50টা মিডিয়ার সামনে বলেছে, আপনার চ্যানেলও ছিল সেখানটায়। সো যেভাবে আসলে ইনসাল্ট করা হয়েছে ঠিক একইভাবে হচ্ছে অ্যাপোলজি চাইতে হবে। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য ডিমান্ড অফ দ্য ক্রিকেটার। তারা চায় সেভাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং মিস্টার নাজমুলের হচ্ছে স্টান্সটা যে আমরা হচ্ছে এরকম একটা ঘরে বসে যে ঠিক আছে সরি বলতেছে, আমরা সরি বলে দিলাম, কিন্তু এই স্টান্সকে ক্রিকেটাররা অ্যাকসেপ্ট করছে না। ক্রিকেটাররা খুবই ক্লিয়ার কাট যে যেভাবে তিনি ইনসাল্ট করেছেন ঠিক একইভাবে ক্ষমা চাইলে এবং তার বিরুদ্ধে তাকে অপসারণের যে প্রসেসটা শুরু করেছে বা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক, সেটা যদি অব্যাহত থাকে তাহলে দে আর উইলিং টু কাম ব্যাক টু দ্য ফিল্ড। যদি এই অবস্থা হয় তাহলে মানে এটাকে ইগো সমস্যা শেষ পর্যন্ত মিস্টার নাজমুলের ইগো সমস্যা এই ক্ষেত্রে, কারণ ক্রিকেটাররা তো ছাড় দিলেন, মানে ক্রিকেটাররা কি বলেছিলেন যে তিনি পদত্যাগ করা না পর্যন্ত তারা মাঠে ফিরবেন না। এখন সেখান থেকে সরে এসে ক্রিকেটাররা বলছেন যে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন যেভাবে প্রকাশ্যে ইনসাল্ট করেছেন। ইগো দেখাচ্ছে, যেটা ইগো দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইগো দেখাচ্ছে মিস্টার নাজমুল। এখন জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে গেছে। সেটা হচ্ছে একদিকে হচ্ছে আপনার মিস্টার নাজমুল, ইউ হ্যাভ টু চুজ হিম। যদি আপনি তাকে চুজ করেন তাহলে আপনি বাকি ক্রিকেটকে চুজ করছেন না। আপনি কি একজন ব্যক্তির জন্য ফুল ক্রিকেটকে চুজ করবেন কি করবেন না, এই চুজ করার কিন্তু দায়িত্বটা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তাদের কোর্টে বল। ক্রিকেটাররা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, ধরেন আমি আপনার সম্পর্কে বাজে কথা বললাম বা ভাইয়ের সম্পর্কে বাজে কথা বললাম, অনেক বাজে বাজে কথা বললাম মিডিয়ায় গিয়ে। এখন এই বাজে কথা বলার পূর্বাপর ঘটনাটা কি ছিল? আপনারা কি আমাকে নিয়ে কোনো বাজে কথা বলেছেন নাকি বলেন নাই? আপনারা যদি আমার ব্যাপারে কোনো কমেন্ট না করেন, আমি যদি হাওয়ার থেকে এসে আপনাদেরকে ইনসাল্ট করি, ডেফিনেটলি এটা একটা ভয়ঙ্কর অফেন্স। আপনি ন্যাশনাল হিরোদের নিয়ে বলছেন, কিন্তু আপনারা যদি আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলেন, সেটা মিডিয়ায় আসে, সেটার রেসপন্সে যদি আমি বাজে কথা বলি, সেটা আপনি ভ্যালিডেট করতে পারেন। ক্রিকেটাররা তো কখনোই নাজমুল সম্পর্কে কোনো কথাই বলে নাই কোথাও।
নাজমুল ইসলাম নিজে এসে স্বপ্ররোচিত হয়ে তিনি নেগেটিভ কথা বলেছেন। সো ইটস হিজ রেসপন্সিবিলিটি। আপনি না ক্রিকেটারদের সাথে সবকিছু করতে পারেন, এই যে একটা লাইসেন্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ডাইরেক্টর এত বড় কাজটা করতে পেরেছে, এত বাজে কথা বলতে পেরেছে, কন্টিনিউয়াসলি এখনো বলছে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন না, এই যে গার্ডসটা দেখাতে পারছে, তার মানে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সেই কনফিডেন্সটা দিয়েছে হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু এগেইনস্ট দ্য ক্রিকেটার্স। আদারওয়াইজ তো এটা হতো না। আপনার অফিসে যদি এরকম একটা ঘটনা ঘটে, আপনার অফিস ডিসিপ্লিনারি অ্যাকশন দুটো নিবে, একটা হচ্ছে প্রকাশ্যে তাকে ক্ষমা চাওয়াবে অথবা তাকে এখান থেকে বের করে দিবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনস্টিটিউশনে কথা বলে ফারুক আহমেদকে যখন 24 ঘন্টার মধ্যে সভাপতি থেকে বিসিবি থেকে আউট হয়ে গেল, করতে পারে একজন নর্মাল ডিরেক্টর, এই ডিরেক্টরের নামও হচ্ছে 3 দিন 4 দিন 7 দিন আগে কেউ জানতো না, তাকে আপনি তার এগেইনস্টে আপনি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারেন না, যেখানটা এত এক্সাম্পলস রয়েছে। আপনি আপনার ক্রিকেটার সবাইকে মানে ইনসাল্ট করে ক্রিকেট বন্ধ রেখে হলেও তাকে আপনি রাখতে চান, এটা তো ভাই কোয়াইট ইললজিক্যাল। সিনিয়র ক্রিকেটাররা কি এখানে কোনো অবস্থা নিতে পারতেন? আমি একটা অ্যাড করি ভাই, দেখেন ওনার যে স্টেটমেন্টটা আছে, ভাই যেটা বললো, দেখেন আপনি একটা দোকান তৈরি করছেন, দোকানের মধ্যে কোনো প্রোডাক্ট নাই, আপনি সেই দোকান চলবে? বাংলাদেশের আপনি একটা গেমস দেখান, বাংলাদেশের আমাদের 18 কোটি মানুষ না, সেই হিসেবে আমাদের অলিম্পিকে এখন পর্যন্ত 100টা পদক পাওয়া উচিত, পাইছি আমরা? একটাও পাই নাই। আমরা তো করতে যাই, একমাত্র ক্রিকেটাররাই কিন্তু আমাদেরকে কিন্তু বিশ্বের দরবারে পরিচিত করতে পারছে, রাইট? আপনি তো তাদের অবদানকে অস্বীকার করতে পারেন না। তারা যদি কোনো কিছু দাবি জানায়, সেটা পক্ষে তো আপনি যুক্তি সহকারে করতে দাবি জানানো শুধু না, মানে সবচেয়ে বড় ব্যাপার অতর্কিতে আক্রমণ হয়েছে, আক্রমণ করা হয়েছে তাদেরকে। ক্রিকেটাররা তো তার ব্যাপারে কখনো কোনো কিছুই বলে নাই, কেউ দেখাতে পারবে না। হুদাই আপনি মাঝখানে আসলেন, এসে হচ্ছে এখান থেকে আপনি দাঁড়িয়ে আপনি ধরেন তারেক রহমানকে গালিগালাজ শুরু করে দিলেন ক্রিকেট নিয়ে আলোচনায়। এক্সাম্পল এটা কি ভাই? এটা তো হিরো হতে চান, আপনি আলোচনায় থাকতে চান। ক্রিকেটাররা যদি কিছু বলতো তার প্রেক্ষিতে আপনি বলতেন, এটা লজিক্যাল হতো। কিন্তু আপনি ফ্রম নো হোয়ার আপনি আকাশ থেকে এসে আপনি বলা শুরু করে দিলেন, গালিগালাজ শুরু করে দিলেন, টাকা কাটবেন, এটা করবেন। ভাই আপনি যে বিভিন্ন দেশে যান, আপনি যে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন, সেই টাকাটা কি আপনি বাসার থেকে নিয়ে আসেন? পৈতৃক সম্পত্তি আপনার। বাংলাদেশের ক্রিকেটাররা খেলে, আবারও ক্লিয়ার করি যে বাংলাদেশ সরকার কিন্তু ক্রিকেট বোর্ডের এই কোটি কোটি টাকা দেয় না। ক্রিকেটাররা খেলে, এন্ডোর্সমেন্ট হয়, আইসিসি থেকে বাংলাদেশ টাকা পায়, সেটাও ক্রিকেটারদের দলের পারফরমেন্সের কারণে, র্যাঙ্কিং এর কারণে। ওই যে এখানটায় আমরা দেখি না রবি গ্রামীণ ফোনের বিজ্ঞাপনগুলো দেখি, সেগুলো ওই ক্রিকেটার বোর্ড ডাইরেক্টররা কিন্তু পাঞ্জাবের মধ্যে হচ্ছে গ্রামীণ ফোন লিখে মাঠে যায় না, এবং সেটার জন্য তাদের ওই ভ্যালুটাও নেই। ওটা ক্রিকেটারদেরই করতে হয়। নারী ক্রিকেটার, আন্ডা বাচ্চা ক্রিকেটার, বড় ক্রিকেটার, ছোট ক্রিকেটার, সবাই সেটা করে। সেই টাকায় আপনি বিদেশে গেলে $400 নেন, $400, প্রায় 50,000 টাকা। আপনি 5 স্টারে থাকেন, আপনি প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন, সেই আপনি ক্রিকেটারদের টাকা কাটবেন। মানে কেমন না ব্যাপারটা হয়ে গেল? ক্রিকেট খারাপ করলে তাদেরও টাকা ফেরত দেওয়া উচিত। তাহলে যদি ক্রিকেটার মানে ক্রিকেটাররা তো নিজেরা আয় করে সেই টাকার দিয়ে ম্যাচ ফি নেয়, বেতন নেয়। খারাপ করলে তাদের টাকায় তারা ক্রিকেট খেলে খারাপ করছে, কিন্তু ইনারা তো কোনো কিছু, এদের তো অবদান নাই কোনো। এদের অবদানটা কি? ফিনান্সিয়ালি আপনি হিসাব করলে ফিনান্সিয়ালি তাদের অবদান। আমি যদি একদম সরাসরি একটা উদাহরণ দিই, আমাদের দেশে নর্মালি কি হয়, স্কুল কলেজে যখন আপনি পড়েছেন, আমিও যখন পড়েছি, আমার বাবা মা সবসময় চাইতো যে আমি বড় হয়ে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা অন্য কোনো একটা ভালো প্রফেশনে যাব। আমি অফকোর্স শিওর আমাদের এখানে আজিম রিয়াসুফ ভাই আছেন, ওনার বাবা মা নিশ্চয়ই চাননি কখনো, বা ওনাকে বলেনি তুমি রাজনীতিবিদ হও, বা আপনার বাবা মাও বলেনি আপনি রাজনীতিবিদ হন, বা আমার বাবা মাও বলে নাই অনেস্টলি সেইম রাজনীতিবিদ হন। তো আমাদের ইচ্ছাটা কি থাকে, যে আমাদের ইচ্ছাটা থাকে যে আমি রাজনীতিবিদ হলাম, আমি হচ্ছে পড়ালেখা শেষ করলাম, ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করলাম, তারপর আমি একটা ভালো দেখে একটা জব করলাম, সেটা বিসিএস হতে পারে, প্রাইভেট জব হতে পারে, যে কোনো হতে পারে। তারপর আমি কি করলাম, একটা সুন্দর থেকে একটা বিয়ে করলাম, ঠিক আছে? তো বিয়ে করার পর আমি একটা বাড়ি করলাম, সুন্দর থেকে বিয়ে করলাম, বাড়ির সামনে একটা লন আছে, সেই লনের মধ্যে আমি বসে নিউজ পেপার খুলে বলতেছি দেশটা রসাতলে গেল। আপনি আমাকে বলেন, আমার কি সেই কোনো রাইটস আছে? বাংলাদেশের গঠনে বা দেশ গঠনে আমার কোনো ভূমিকাই নাই, কিন্তু আমি আছি শুধু সমালোচনা করতে। আমি নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি। একজন রাজনীতিবিদ, একজন প্রকৃত রাজনীতিবিদ, আপনি দেখবেন 1947-এর কথা বলেন, দেশভাগের সময় বলেন, বা তার আগে ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, বা 52 বলেন, বা 71 বলেন, আমাদের হচ্ছে 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, রিসেন্টলি 24-এর জুলাই অভ্যুত্থান বলেন, সব ক্ষেত্রেই দেখবেন রাজনীতিবিদদের কিন্তু একটা অপরিসীম ভূমিকা রয়েছে, রাইট? রাজনীতিবিদদের ডাকেই কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু একত্রিত হয়েছি।